This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ২৪ জুলাই যে ঐক্য গড়ে উঠেছিল স্বৈরাচার পতনের মূলে আজ ২ বছর পর তার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেতৃত্বদের মধ্যে পথ ও মতের অনৈক্য স্পষ্ট। কৃতিত্ব জাহির করার লড়াইয়ে এনসিপি, বিএনপি, শিবির ও ছাত্রদলের মধ্যে দূরত্ব ও সংঘাত বাড়ছে। জুলাই আন্দোলনের পক্ষগুলোর অবস্থান আজ ভিন্ন মেরুতে। ক্ষমতার দ্বন্দ্বে বিভক্ত ছাত্রনেতারা আজ কেউ সরকার ও প্রশাসনে, কেউ নতুন রাজনৈতিক দলে, আবার কেউ রাজপথের বিরোধী অবস্থানে সক্রিয় রয়েছেন। যে রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই রক্ত কি তবে সস্তা হয়ে গেল? যে জুলাই বিপ্লব স্বৈরাচারের ভিত তখন কাঁপিয়ে দিয়েছিল, মাত্র ২ বছরে সেই জুলাই আজ কিভাবে ক্ষমতার দড়িতে ঝুলাই হয়ে গেল? ক্ষমতার লোভ, ইতিহাসের বিকৃতি, পরস্পরকে আক্রমণ, সব মিলিয়ে জুলাইয়ের চেতনা আজ এক চরম ট্র্যাজেডি। কেন জুলাই আন্দোলনের স্বপ্ন ব্যর্থ হলো? নোবেলজয়ী ডক্টর ইউনূস কি জাতির সঙ্গে প্রতারণা করেছেন? এবার আসা যাক সেই বিশ্লেষণে। আন্দোলনের মূল প্ল্যাটফর্ম থেকে বের হয়ে তরুণরা গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ধারার শীর্ষমুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নীতি নির্ধারণী জায়গায় ভূমিকা রাখলেও হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্য তাদের নতুন বন্দোবস্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বিএনপি ও ছাত্রদলের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিরোধ জুলাই শক্তির মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি করেছে। তাদের দাবি, নতুন বাংলাদেশের রূপকার তারা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদলের দাবি, এই আন্দোলন হুট করে গড়ে ওঠেনি। বিগত ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল ২০২৪ সালের ৫ই আগস্ট। পিছিয়ে নেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও। তাদের দাবি, এক দফা ঘোষণা এবং চূড়ান্ত বিজয়ে তাদের সুনির্দিষ্ট ও বড় ভূমিকা ছিল। শিবিরের পক্ষ থেকেও বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে যে একটি বিশেষ পক্ষ বা নতুন দল আন্দোলনের পুরো কৃতিত্ব একা কক্ষিগত করতে চাইছে, যা জুলাইয়ের সম্মিলিত চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। বাম ও অন্যান্য সমমনা দলগুলো আজ কোণঠাসা কিংবা নিজেদের মতো করে জুলাইয়ের বয়ান তৈরিতে ব্যস্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২৪ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান দেশের মানুষকে একটি নতুন সকালের স্বপ্ন দেখিয়েছিল, তা পূরণ না হওয়ার অন্যতম দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের। অরাজনৈতিক ব্যক্তি হওয়ায় দেশ ও জাতির প্রতি তার কোনো কমিটমেন্ট ছিল না। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার এই ৫৫৯ দিনের শাসনামলের মব জাস্টিস, উগ্রবাদের উত্থান এবং একের পর এক ঐতিহ্যবাহী স্থাপনা গুড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। পরিস্থিতি এতটাই চরম রূপ নিয়েছিল যে সাধারণ মানুষের একটি অংশ এই সময়কালকে ইতিহাসের কালো অধ্যায়ের সাথে তুলনা করেছেন। তার পুরো শাসনামল জুড়ে দেশের বিভিন্ন স্থানে আইন নিজের হাতে তুলে নেওয়ার এক ভয়াবহ সংস্কৃতি বা মব জাস্টিস প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে তার সরকারের আমলে গণপিটুনিতে প্রায় ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে প্রকাশ্য রাজপথে পিটিয়ে মানুষ মারার মতো ঘটনা সুশীল সমাজকে স্তম্ভিত করেছিল। সমালোচকদের বড় অভিযোগ, আন্তর্জাতিক মহলে মানবাধিকারের প্রবক্তা ডক্টর ইউনূস দেশের ভেতরে এই মব সংস্কৃতি শক্ত হাতে দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। শুধু মানুষের জীবনই নয়, ইউনূস সরকারের আমলে আক্রান্ত হয়েছিল বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য। দেশের বিভিন্ন প্রান্তে শত শত ঐতিহাসিক মাজার ও দরগা গুড়িয়ে দেওয়া হয়েছিল, যা সুফি ধারার অনুসারী ও সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। রাজনৈতিক প্রতিহিংসার জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি যেভাবে ধ্বংস করা হয়েছিল, তা দেশের মানুষের একটি বড় অংশ মেনে নিতে পারেনি। এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো চরম বর্বরতার ঘটনাও ইউনূসীয় আমলে ঘটেছিল, যা উগ্রবাদী মানসিকতার এক ভয়াবহ রূপকে সামনে এনেছিল। সমালোচকরা ডক্টর ইউনূসের শাসনকে ঔপনিবেশিক আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন সংস্করণ বলে অভিহিত করেছে। দেশের মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট দূর না করে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন এবং সংস্কারের নামে সময় ক্ষেপণের মাধ্যমে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বেশি ব্যস্ত ছিল। ক্ষমতা ছাড়ার ৩ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অসম বাণিজ্য চুক্তি করে দেশকে অর্থনৈতিক দেউলিয়াতের দিকে ঠেলে দিয়েছেন। অনেকে এই নোবেল বিজয়ীকে নব্য মির্জাফর উপাধি দিয়েছেন। সব মিলিয়ে জুলাই আন্দোলনকে ঝুলাই বলা বা তা নিয়ে কটাক্ষ করার প্রবণতা ক্রমেই বাড়ছে। সাধারণ জনগণের একটি বড় অংশ জুলাই আন্দোলনের নেতাদের ক্ষমতার লড়াই এবং প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারে ধীরগতির কারণে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। কেন মানুষ জুলাই আন্দোলনকে ঝুলাই আন্দোলন বলে কটাক্ষ করছে? এবার আসা যাক সেই বিশ্লেষণে। শেখ হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের 2 বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদল এবং শিবিরের মধ্যে স্পষ্ট দূরত্ব, কাদা ছুড়াছুড়ি এবং রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ মানুষকে ব্যথিত করেছে। সাধারণ মানুষ মনে করছেন যে সংস্কারের মূল এজেন্ডাগুলো বাদ দিয়ে ছাত্রনেতারা এখন ক্রেডিট বা কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত।
গত বুধবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান। উপস্থিত খুদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। কিন্তু অনুষ্ঠান চলাকালীন স্ক্রিনে যখন জুলাই আন্দোলনের তথ্যচিত্র বা ডকুমেন্টারি প্রদর্শন করা শুরু হলো, তখনই ঘটল বিস্ফোরণ। ডকুমেন্টারিতে অভ্যুত্থানের মূল ইতিহাসকে পাশ কাটিয়ে ঘটনা প্রবাহে এমন সব অসঙ্গতি আর বিকৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল যা দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা এনসিপির নেতারা। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে রাষ্ট্রপতি নিরাপত্তা রক্ষীদের দ্রুত স্টেজের নিয়ন্ত্রণ নিতে হয়। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। অনুষ্ঠান স্থলে চরম হট্টগোল এবং নিরাপত্তা সংকট তৈরি হলে সেখানে উপস্থিত বিদেশি কূটনীতিকরা দলে দলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে বাধ্য হন। কেন এমন ঘটনা ঘটেছে? এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের এক দফার ঘোষক হিসেবে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, যে নাহিদ ইসলাম নিজের মৃত্যু পরোয়ানায় সই করে এক দফার ঘোষণা দিলেন, কিংবা যে আসিফ মাহমুদ নিশ্চিত মৃত্যু জেনেও লং মার্চ টু ঢাকার ডাক দিলেন, ইতিহাসের সেই তথ্যচিত্রে তাদের কোনো নামই নেই। মাহিন সরকারের অভিযোগ, এই বিকৃত তথ্যচিত্রের প্রতিবাদ করায় প্রধানমন্ত্রীর বাহিনী স্বয়ং রাষ্ট্রপতির সামনেই তার উপর হামলা চালায়। এই ঘটনার পর এনসিপির নেতারা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। কিন্তু নাটক কেবল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সীমাবদ্ধ ছিল না। আসল ট্র্যাজেডি তো মঞ্চের বাইরে, রাজপথেও দেখা গেছে। আগের দিন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে রক্তাক্ত ঘটনা। যে হাতগুলো একে অপরকে জড়িয়ে ধরে বিপ্লব সফল করেছিল, আজ সেই হাতগুলো উঠেছে লাঠি আর রামদা। স্পষ্ট হয়ে গেছে, জুলাই আন্দোলনের মূল শক্তিগুলো আজ পুরোপুরি খণ্ড বিখণ্ড। আদর্শের লড়াই এখন রূপ নিয়েছে ক্যাম্পাস দখল আর আধিপত্য বিস্তারের নগ্ন রাজনীতিতে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, জুলাইয়ের চেতনা কি আসলে আজ হুমকির মুখে? জুলাই কি স্বপ্ন ছিল নাকি প্রতারণা? কমেন্ট করে আপনার মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন। এমন রাজনৈতিক বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।